আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হচ্ছে স্পেশাল। কেন স্পেশাল? কিভাবে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে পুরো প্ল্যানটি বলবো, এবং বলবো যে মাত্র 5 মিনিট সময় পেলে বেঁচে যেতে পারতেন হাসান নাসরুল্লাহ, কিন্তু কেন সময় পাননি। এবং হাসান নাসরুল্লাহর মরদেহ দেখানো হয়েছে, তার শরীরে একটি মাত্র দাগ নেই। তাহলে তার মৃত্যুটা হলো কি করে? চলুন দর্শক, সেই বিষয়গুলি আপনাদের একটা একটা করে বলছি। শুক্রবার হাসান নাসরুল্লাহকে টার্গেট করে আক্রমণ করা হয়। আমি গতকালকে লাইভে বলেছিলাম যে F-35 এর মাধ্যমে দখলদার দেশটি বাংকার ব্লাস্টার বোমা মেরেছে। যারা বাংকার ব্লাস্টার সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন, যারা আজকে প্রথম শুনছেন তাদের বলছি, এটা খুব ভয়াবহ এক ধরনের বোমা। এটি মাটির উপরে বা কোনো কনক্রিটের উপরে ছেড়ে দিলে সেটাকে ভেদ করে গলিয়ে এটা বহু নিচে যাওয়ার ক্ষমতা রাখে। তো সাধারণত হামাসের যে টানেলগুলো রয়েছে বা হামাসের যারা দায়িত্বশীল ব্যক্তি, সেটা হোক ইয়াহিয়া সিনওয়ার, দায়েফ কিংবা আবু উবাইদা সহ, এরা যে জায়গাটায় অবস্থান করে, অর্থাৎ তাদের যে অবস্থানটা, এটা বাংকার ব্লাস্টার বোমার ঠিক নিচে। অর্থাৎ আমেরিকা যে বাংকার ব্লাস্টার বোমা বানিয়েছে, এটার সক্ষমতা যতদূর যাওয়ার তার চেয়েও নিচে হামাসের সুড়ঙ্গ বা হামাস কমান্ডারদের থাকার স্থান। বিষয়টা একটু কাকতালীয় হলো না? যে হামাস যে টানেল বানিয়েছে, সেই পর্যন্ত যেতে পারে না কেন আমেরিকান বাংকার ব্লাস্টার বোমা? এটাই হামাসের শ্রেষ্ঠত্ব। তো একইভাবে হিজবুল্লাহরও পুরো লেবানন জুড়ে রয়েছে বিশাল টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক। বলা হয় এটি হামাসের চেয়ে বড়। তো সেই টানেলে বা সেই সুড়ঙ্গে বসবাসকারী হাসান নাসরুল্লাহ কি করে শাহাদাত বরণ করলেন, পুরো বিষয়টা এবার মিলিয়ে নেন। অর্থাৎ শুক্রবার হাসান নাসরুল্লাহ উপরে উঠে আসেন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য। সেখানে ইরানের বেশ কজন জেনারেল, হিজবুল্লাহর বেশ কজন গুরুত্বপূর্ণ কমান্ডার লেভেল এবং আরও বেশ কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে অংশ নেন। এবং তাদের মূল পরিকল্পনার বিষয় ছিল দখলদার দেশটিতে আক্রমণ, কিভাবে আক্রমণ, কোন পদ্ধতিতে আক্রমণ, কোন ফ্রন্টকে দিয়ে আক্রমণ, এবং কোন কোন সময় কোন কোন মিসাইল ব্যবহার করা যাবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে বসছিলেন। অর্থাৎ যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে, ফুল স্কেল ওভার, এখানে কি করে হিজবুল্লাহ ব্যবহার হবে পুরো প্ল্যানিং নিয়ে কাজ হচ্ছিল সেই বৈঠকে। তো আপনাদের জানার কথা, প্রায় 32 বছর ধরে হিজবুল্লাহকে কন্ট্রোল করছেন বা নেতৃত্ব দিচ্ছিলেন এই হাসান নাসরুল্লাহ, এবং এই 32 বছর ধরেই তাকে হত্যায় নানানভাবে চেষ্টা করেছিল দখলদার বাহিনী, কিন্তু ব্যর্থ হয়েছে। তার মানে 32 বছর তিনি পৃথিবীর নাম্বার 1 গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে বেঁচেছিলেন। তার মানে তার সেই সক্ষমতা ছিল তাদের চোখ ফাঁকি দেওয়ার। তো যখন তিনি এই গুরুত্বপূর্ণ বৈঠকটা করছিলেন এবং এই বৈঠকটা করার পরপরই তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন, অর্থাৎ যে স্থানটিতে এই বৈরুতের যে ভবনগুলোকে টার্গেট করে এই হামলাটি করা হয়, সেই ভবন থেকে ভবনের নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড দিয়ে তিনি তার সুড়ঙ্গে চলে যাচ্ছিলেন। তো দেখেন কতটা ভয়ানক তথ্য, খেয়াল করবেন। হাসান নাসরুল্লাহ কতক্ষণ সেখানে ওয়েট করছে, দখলদার দেশটি থেকে F-35 সেখানে উড়ে আসছে এবং একাধিক বাংকার ব্লাস্টার বোমা বহন করে সেগুলো আসছে। এবং প্রথমে ড্রোনের মাধ্যমে, মানে ইসরায়েলের ড্রোন এসেছিল, এসে পুরো জায়গার ভিডিও এবং পিকচার ক্যাপচার করেছিল যে হাসান নাসরুল্লাহর বডিগার্ডরা, নিরাপত্তা বাহিনী কোথায় কোথায় অপেক্ষা করছে, কোন ভবনটিতে হাসান নাসরুল্লাহর অবস্থান। পুরো বিষয়টি ড্রোন এসে পিকচার এবং ভিডিওর মাধ্যমে হেডকোয়ার্টারকে বার্তা পাঠায়, এবং হেডকোয়ার্টার তখন নির্দেশ করে F-35কে পাঠাতে। তো এরই মধ্যে হাসান নাসরুল্লাহ
বৈঠকটি শেষ করে তিনি সুরঙ্গে চলে যাচ্ছিলেন এবং যখন তিনি সুরঙ্গে নামছেন অনেক দূর নেমে গেছেন, ঠিক তখনই দখলদারদের F-35 এসে একটার পর একটা সিরিজ বাংকার ব্লাস্টার বোমা ছুড়েছে। অর্থাৎ এখানে তথ্যের একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি হাসান নাসরুল্লাহর হত্যার পেছনে মোসাদকে বা দখলদারদেরকে তথ্য দিয়েছেন, তিনি তার সঙ্গে ছিলেন এবং তিনি হাসান নাসরুল্লাহর পুরো ডাটা জানতেন, কখন উঠছেন কখন নামছেন, পুরো তথ্যগুলো সেখান থেকে খুব দ্রুত সময় ইসরায়েল পেয়ে যাচ্ছিল। তার মানে খুব কাছের একজন ব্যক্তি। যে তথ্যটুকু আমরা পেয়েছি সেই তথ্যে বলা হচ্ছে ইরানের একদম হাই অফিসিয়াল, হাই র্যাঙ্কিং, হাতে গোনা 5 থেকে 6 জন, আর হিজবুল্লাহর 4 থেকে 5 জন তার অবস্থান জানতেন। এর বাইরে তার অবস্থান ঠিকানা কেউ জানতেন না। তো এই 10 জন 12 জন লোকের মধ্যেই তো বিশ্বাসঘাতক, মানে দুই দেশের 10 থেকে 12 জনের মধ্যেই মূল বিশ্বাসঘাতক বসে আছে। তার মানে সে কে হতে পারে, এটা এখন ইরানকে শনাক্ত করতে হবে। তো যখন তিনি ভবন থেকে নেমে চলে যাচ্ছিলেন আন্ডারগ্রাউন্ড দিয়ে, তখন দখলদাররা চিন্তা করলো যে তিনি এই ভবনে আছেন নাকি ভবন থেকে বেরিয়ে গেছেন। কয়েক মিনিটের 19-20 হয়ে গেছে টাইমিংয়ে। তখন তারা চিন্তা করলো আমরা সিরিজ বোম্বিং শুরু করব এবং তারা সিরিজ 80 থেকে 85টি বাংকার ব্লাস্টার বোমা মেরেছে। পুরো জায়গাটা গর্ত হয়ে, মানে পুকুরের মতো গর্ত হয়ে শুধু এই বোমাগুলো নিচের দিকে মুভ করেছে, একটার পর একটা। তারা এইটুকু ধরে নিয়েছে যে একটা দুটা মেরে হয়তো তাকে হত্যা করা যাবে না, কারণ তাদেরকে এতদিন ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা তো হাসান নাসরুল্লাহরও ছিল। তো আসলে এই বাংকার ব্লাস্টার বোমার আঘাতে তার মৃত্যু হয়নি, তার মৃত্যু হয়েছে আরেকটা কারণে। সামরিক বিশ্লেষণে যে তথ্যগুলো উঠে আসছে সেখানে বলা হচ্ছে যে হাসান নাসরুল্লাহ সেই ভবন থেকে নেমে যখন চলে যাচ্ছিলেন, তখন ইসরায়েলি F-35 এসে বাংকার ব্লাস্টার বোমাগুলো ছুটছিল এবং এই বোমাগুলো যখন ছোড়া হচ্ছিল তখন শক ওয়েভ তৈরি হয়েছে। অর্থাৎ এই বোমাগুলো যখন মারা হয়েছে প্রচণ্ড কাঁপুনি তৈরি হয়েছে, শব্দের তৈরি হয়েছে এবং শক ওয়েভ তৈরি হয়েছে, পাশাপাশি হিট জেনারেট হয়েছে, গরম ছড়িয়েছে। তো সামরিক বিশ্লেষকদের মতে শক ওয়েভ মূলত মানুষকে শেষ করে কিভাবে, কয়েকটা ধরন আছে। বিশ্লেষণে আসছে এরকম যে এটার শক ওয়েভ হাসান নাসরুল্লাহর চামড়ার কোনো ক্ষতি করেনি, এটা মানুষের হৃৎপিণ্ডকে বিকল করে দেয়, হার্টকে বিকল করে দেয়, শরীরের রগকে ছিঁড়ে ফেলতে পারে, হাড্ডি, ভেতরে যে হাড্ডি মানুষের চামড়ার ভিতরে, এগুলোকে এলোমেলো করে দিতে পারে এবং রক্তের গতি প্রকৃতিকে পরিমাণী চাপকে, রক্তের যে নর্মাল গতি আমরা যেটাকে লো প্রেশার বা হাই প্রেশার বলি, গতিকে পরিবর্তন করে দিতে পারে শকওয়েভ এবং মানুষের মস্তিষ্কে ভয়াবহ একটা বিক্রিয়া ঘটাতে পারে, মানে মস্তিষ্কে চাপ তৈরি করতে পারে শকওয়েভ। আপনারা দেখেন যে ঢাকার রাজপথে যারা এবার আন্দোলন করেছেন তারা কম বেশি দেখেছেন যে সরকার সাউন্ড গ্রেনেড মেরেছে। এই সাউন্ড গ্রেনেড আপনার পাশে পড়লেও কোনো ক্ষতি হবে না, কারণ এটার মধ্যে ভয়ানক কিছু নেই, কিন্তু এটা আপনার হাতে ব্লাস্ট হলে আঙুল টাঙুল ছিঁড়ে যাবে। অনেক পুলিশ দেখবেন সাউন্ড গ্রেনেড মারতে গিয়ে তার কবজি হারিয়েছে। তো এই সাউন্ড গ্রেনেড দিয়ে একটা ভয়াবহ আওয়াজ তৈরি করা হয়, এটাকে মানে আমরা যেটা বলি আওয়াজ, এই আওয়াজটা মানুষের মধ্যে একটা ভয়াবহ আতঙ্ক তৈরি করে, মানুষের হার্টের একটা বিশেষ প্রবলেম তৈরি করে, যার কারণে মানুষ এটা মারার সঙ্গে সঙ্গে মানে ছড়িয়ে ছিটে যায় বা ভয় পালিয়ে যায়। তো বাংকার ব্লাস্টার বোমা থেকে একটা তাপ তৈরি হয়েছে, ভয়াবহ গরম, এবং দ্বিতীয় হয়েছে শক ওয়েভ। তো সব কিছু মিলে হাসান নাসরুল্লাহ যদি আর মাত্র 5 থেকে 7 মিনিট আগে বেরিয়ে যেতেন ওখান থেকে, হয়তো তিনি বেঁচে যেতেন। কারণ 5 মিনিটে তার অবস্থানটা, অর্থাৎ তিনি যে লিফট ব্যবহার করে বা যে সিস্টেম ব্যবহার করে তিনি নিচে চলে যাচ্ছেন তার সুড়ঙ্গ পথে, আর 5 মিনিটের ব্যবধানে ওই বাংকার ব্লাস্টার বোমার চেয়ে তার অবস্থান পার্থক্য তৈরি হতো, যে এই শক ওয়েভ তাকে অ্যাটাক করতে পারতো না। যেটা বলছিলাম যে ইয়াহিয়া সিনওয়ার বা কি বলবো যে বাকি যারা রয়েছেন দাইফ, আবু উবাইদা, সেখানে মার্কিন
যে কি বলবো বাংকার ব্লাস্টার বোমা তার কার্যকারিতা পৌঁছে না, তার মানে তারা অনেক নিচে তাদের সেই অবস্থানটা করছে। অর্থাৎ হামাসের পরিকল্পনাই ছিল ওদের এই চিন্তাকে মাথায় রেখে যে কতটুকু গভীরতা তৈরি করলে যে এই বাংকার ব্লাস্টার বোমা থেকে বাঁচা যাবে। তো অনেকেই বলছেন যে হাসান নাসরুল্লাহ যদি সেই স্থান থেকে আর 5 থেকে 6 মিনিট আগে বেরিয়ে তার লিফট যোগে তিনি তার আন্ডারগ্রাউন্ডে মুভ করতেন, কারণ এই বাংকার ব্লাস্টার বোমা যখন ছোড়া হয়েছে তিনি এই 5 মিনিটে তার অবস্থানটা আরো অনেক নিচে যেত, যেখানে এই বাংকার ব্লাস্টারের কোনো প্রক্রিয়া বা তার উত্তাপ বা তার রেডিও ওয়েভ বা তার শক ওয়েভ এটা তাকে অ্যাটাক করতে পারতো না। তো ইতিমধ্যে বলা হচ্ছে যে তার হত্যার পেছনে মূল কারণটাই হলো শক ওয়েভ, যার মাধ্যমে তার শরীরের কোনো ক্ষতবিক্ষত হয়নি, একদম সুন্দর চেহারাটা দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে তাপ বা ওয়েভের কারণে তার মৃত্যু হয়েছে, এমনটি এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে আসছে। দর্শক, ইতিমধ্যে হাসান নাসরুল্লাহর অনুসারী হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তারা একটা কঠিন প্রতিশোধের মুখোমুখি হবেন, এবং আপাতত তারা ইরানের সাথে যোগাযোগ করলেও ইরানকে বা ইরানের কোনো কর্তাকে তাদের অবস্থান নিয়ে আর কোনো বক্তব্য দিচ্ছে না। অর্থাৎ ইরানকে তারা আর এখন বিশ্বাস করতে পারছে না, কিন্তু ইরানকে তাদের লাগবে। ইরান অস্ত্র দিচ্ছে, সব কিছু তো ইরানই দিচ্ছে তাদেরকে, তো সেহেতু ইরানের কাছ থেকে সহযোগিতা নিবে, কিন্তু ইরানের সঙ্গে তাদের আর দেখা সাক্ষাৎ বা এই বিষয়গুলোকে তারা এখন এড়িয়ে চলছে। কারণ হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে হাসান নাসরুল্লাহর একটা ইচ্ছা ছিল শাহাদাত। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে হাসান নাসরুল্লাহর 32 বছরের এই লড়াই জীবনে তার প্রতিটি বক্তব্যে একটি স্বপ্ন ছিল শাহাদাত। অবশেষে আল্লাহ তাকে সেই শাহাদাতের মৃত্যু দিয়েছে। পৃথিবীর খুব কম মানুষেরই, কম মুজাহিদের ভাগ্যে এটি জোটে। হাসান নাসরুল্লাহ বলেন, ফুয়াদ শুকুর বলেন, হামাসের অনেক কমান্ডার যাদের সারা জীবনেরই স্বপ্ন ছিল শাহাদাতের তামান্না পান করা, শাহাদাতের অমীয় সুধা পান করা। আমি বিশ্বাস করি হাসান নাসরুল্লাহ মুসলিম বিশ্বের নির্যাতিত মানবতার একজন অভিভাবক ছিলেন। কেউ শিয়া সুন্নির পার্থক্যে তাকে বিভাজিত করবেন, আমি তাদেরকে বলবো আল্লাহর প্রতি তার কি বিশ্বাস ছিল, রাসূলের প্রতি তার কি বিশ্বাস ছিল, কিতাবের প্রতি তার কি বিশ্বাস ছিল আমি আপনি জানি না। তবে আমি আপনি সুন্নি হয়ে কি করছি, যখন আমরা প্যালেস্টাইনে আমাদের ভাইদের হত্যার খবর পাচ্ছি, হয়তো মুরগি চিপোচ্ছি, বিয়েতে আনন্দ ফুর্তি করছি, নাচানাচি করছি, কেনাকাটা করছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছি, টেলিভিশনে বড় স্ক্রিনে হয়তো বা শাকিব খানের মুভি দেখছি, বা আরেক শাকিবের খেলা দেখছি, তাই তো? তার চেয়ে উত্তম সেই ব্যক্তি যে মুসলমানদের জন্য নিজেকে লড়াইয়ের ময়দানে পাঠায়। তার চেয়ে উত্তম সেই ব্যক্তি যিনি মুসলমানদের জন্য শত্রুর বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার স্বপ্ন দেখে। সো তাদের সমালোচনা করার আগে বুকে হাত দিয়ে বলবেন আপনার নিজের ঈমান আছে, আপনি মুসলমান কিনা। নামে গোত্রে ধর্মে মুসলমান দিয়ে মুসলমানের পরিচয় নয়। সব শিয়াই খারাপ শিয়া নয়, সব সুন্নি ভালো সুন্নি নয়। অতএব ফয়সালার মালিক আল্লাহ। তবে যিনি 30 থেকে 32 বছর একটা সংগ্রামী জীবন বেছে নিয়েছেন, হাজারো মানুষকে সংগ্রামী জীবনে টেনে এনেছেন, এবং প্যালেস্টাইনের জন্য যে মাসুল দিয়েছেন হিজবুল্লাহ বা হিজবুল্লাহ নেতারা, পৃথিবীর কোনো সুন্নি রাষ্ট্র এটা করেনি। সো শিয়া সুন্নির ব্যবধানের আগে আসমানের দিকে তাকান, কারণ ক্ষমাকারী আর ক্ষমা করার মালিক আল্লাহ। এবং নিজের ঈমানের দিকে তাকান, নিজেকে জান্নাতি ভাবার আগে চিন্তা করেন আপনি সঠিক পথে আছেন কিনা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।